আমি একটা ইংরেজি শব্দ দিয়ে শুরু করি। আপনাদের অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। শব্দটা হচ্ছে সফট পাওয়ার। সফট পাওয়ার খুব গুরুত্বপূর্ণ আজকের বিশ্বে, বিশেষ করে আগেও ছিল, কিন্তু এখনকার ডিজিটাল বিশ্বে এটা আরো গুরুত্বপূর্ণ। সফট পাওয়ার, সফট পাওয়ারের মাধ্যমেই যে সাংস্কৃতিক আগ্রাসন, সেই আগ্রাসনের সাথে খুবই সম্পর্কযুক্ত সফট পাওয়ার। সফট পাওয়ারে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই আমি। 1971 সালে নিউ ইয়র্কে একটা কনসার্ট সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল। কনসার্টটা করেছিলেন জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন নাম শুনেছেন? বিটলসের নাম শুনেছেন তো? জর্জ হ্যারিসন খুব বিখ্যাত ছিলেন। জর্জ হ্যারিসন এবং ভারতের পণ্ডিত রবিশঙ্কর। রবিশঙ্করের নামও তো শুনেছেন, খুব নাম করা সেতার বাজাতেন উনি, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আরও আছেন ওস্তাদ বেলায়েত খান, এবং তবে তার মধ্যে রবিশঙ্করের নামটা খুব বেশি, আন্তর্জাতিকভাবে রবিশঙ্করের নামটা সবচেয়ে পরিচিত। তো রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসন মিলে কনসার্ট করেছিলেন 1 আগস্ট 1971 সাল। কনসার্টের বিষয়বস্তু ছিল বাংলাদেশ, এবং ওই কনসার্টের ফলে পশ্চিমা বিশ্বে যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এক জনমত গড়ে উঠেছিল, তার পিছনে এই কনসার্টটার একটা বড় ভূমিকা ছিল। তো এটা আজকের যুগের, আজকের প্রজন্ম আপনারা জানেন না, কাজে এটা বলা দরকার। মানে এটা আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে সফট পাওয়ারের শক্তিটা বোঝানোর জন্য। তো এখন আমাদের পার্শ্ববর্তী বায়ু উপমহাদেশে ভারতীয় সফট পাওয়ার সব থেকে শক্তিশালী, এটা আপনাদেরকে বুঝতে হবে। এবং ভারতীয় সফট পাওয়ারের মধ্যে কি কি আছে? ভারতীয় সফট পাওয়ারের মধ্যে সঙ্গীত আছে, আপনারা জানেন। ভারতীয় সফট পাওয়ারের মধ্যে আমাদের জন্য বিশেষ করে প্রযোজ্য, আমাদের বলতে বাংলাদেশের জন্য ভারতীয় সাহিত্য, ভারতীয় বলতে পশ্চিমবঙ্গের সাহিত্য, এটাও সফট পাওয়ার। কলকাতার সাহিত্য সেই। তারপরে সফট পাওয়ারের মধ্যে বলিউডের সিনেমা, যেটাকে অনেকে একটা কোয়াজি ড্রিম ফ্যাক্টরি বলে, একটা স্বপ্নের জগৎ তৈরি করে, যারা ইতিহাসকে বদলে দেয়। এবং তারা এতটাই ইতিহাস বদলে দেয়, এমনকি তারা সাম্প্রতিক ইতিহাসও বদলে দেয়। যেমন বর্তমানে একটা ছবি খুব ভারতে মার কাট চলছে, ধুরন্ধর পাকিস্তানের কাহিনী নিয়ে। পাকিস্তানের লিয়ারি নামে একটা জায়গা আছে, বালুচদের জায়গা, সেটা নিয়ে কাহিনী। এই কাহিনীটাকে তারা বিকৃত করে তাদের মতো করে সাজিয়েছে। সেখানে দেখিয়েছে যে একজন ভারতীয় এজেন্ট কিভাবে পাকিস্তানে এসে তথাকথিত টেররিস্টদের, ইসলামিক টেররিস্টদের হত্যা করছে, এবং এসব নিয়ে কাহিনী। এবং মুসলমানরা কত খারাপ, পাকিস্তানিরা কত খারাপ, এই 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 ধরনের ড্রিম ফ্যাক্টরি হচ্ছে বলিউডের। এবং আগের ইতিহাস তো তারা বিকৃত করেই। যেমন ধরুন, আমরা সবাই জানি যে শাহাবুদ্দিন গৌরি তিনি প্রথম মুসলমান শাসন প্রতিষ্ঠা করেছিলেন দিল্লিতে তরাইনের যুদ্ধে জয়লাভ করার পরে। তিনি যদিও থাকেন নাই, তিনি চলে গেছিলেন, রেখে গেছিলেন কুতুবউদ্দিন আইবেককে, তার সেনাপ্রধান। এবং কুতুবউদ্দিন আইবেকই সর্বপ্রথম মুসলমান শাসন প্রতিষ্ঠা করেন। আমরা সবাই জানি এই কাহিনী। এবং সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং নিহত হন। অথচ তারা একটা সিনেমা বানিয়েছে, কি সংযুক্ত পৃথ্বীরাজ নামে একটা সিনেমা। সংযুক্ত নামে তার একজন মানে অনেক আগেকার রাজা বাদশাদের তো অনেক রানী থাকতো, অনেক রানী, মুসলমান হিন্দুর পার্থক্য নাই, সব রাজা বাদশারই প্রচুর রানী থাকতো। তো তার মধ্যে একজন ছিল সংযুক্ত। তো যাই হোক, সংযুক্ত আর কি। তো এই সিনেমায় দেখানো হয়েছে যে পৃথ্বীরাজ শিহাবুদ্দিন গৌরীকে হত্যা করেছিল। তো ইতিহাসের এমন মানে সর্বনাশ, এটা ভারতেই সম্ভব, এভাবে ইতিহাসকে ধ্বংস করা। তো এগুলো ড্রিম ফ্যাক্টরি তৈরি করে সারা জাতিকে একটা কি বলবো, একটা আমি বলি এটা জম্বিতে পরিণত করে। জম্বিতে বোঝেন আপনারা, মানে সারা জাতিকে একটা এই 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 ধরনের
বানোয়াট ইতিহাস দিয়ে তার সারা জাতিকে একটা জম্বিতে পরিণত করে, এবং ভারতীয়রা মোটামুটি একটা জম্বিতে পরিণত হয়ে গেছে। না হলে আপনি ভারতীয় হেজিমনির একটা এক্সাম্পল দেখুন, সেটা হলো যে তারা মুসলমান এবং খ্রিস্টানদের জোর করে জয় শ্রীরাম বলায়। এই কদিন আগে যে হলো, মানে যীশু খ্রিস্টের জন্ম দিন গেল 25শে ডিসেম্বর, বড়দিন, ক্রিসমাস ডে, সেদিনও তারা খ্রিস্টানদের পিটিয়ে জোর করে বলিয়েছে জয় শ্রীরাম। আমাদের দেশে আমরা কোনো হিন্দুকে বলি আল্লাহু আকবার বলতে? কোথাও শোনা গেছে আজ পর্যন্ত? মানে এই জিনিস শুধু ভারতেই সম্ভব। এবং তারপরেও তারা দাবি করবে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয় এবং ভারত সংখ্যালঘুরা খুব ভালো আছে। অথচ ভারতে মুসলমানদের বেঁচে থাকা, আমি বলি এটাকে এক মর্মান্তিক বেঁচে থাকা। ভারতে মুসলমানরা মর্মান্তিকভাবে বেঁচে আছে। তাদের সমস্ত অধিকার, সমস্ত কালচারাল আইডেন্টিটি, এমনকি রিলিজিয়াস আইডেন্টিটি বিসর্জন দিয়ে তাদেরকে বেঁচে থাকতে হচ্ছে। তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকও না, তারা কোনো নাগরিকই না, তাদের কোনো অধিকারই নাই। কাশ্মীরে একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ওমর খালেদ, নাম শুনেছেন? 5 বছর ধরে জেলে, তার কোনো বিচার হচ্ছে না, বিচারাধীন, কিন্তু তাকে বেল দেওয়া হচ্ছে না। জোহরান মামদানি, আপনারা জানেন, গতকালই না গত পরশু দায়িত্ব নিয়েছে মেয়র হিসেবে। জোহরান মামদানি মেয়র হয়েই কিন্তু একটা চিঠি লিখেছে এই ওমর খালেদের মুক্তির জন্য ভারত সরকারকে আহ্বান জানিয়ে। তো এই হচ্ছে ভারতে মুসলমানদের বেঁচে থাকা, যেটা আমি বললাম না, এটা বড় মর্মান্তিক বেঁচে থাকা আর কি। তো বাংলাদেশে আপনার এই ভারতীয় হেজেমনির স্বরূপটা বুঝতে হবে। এই হেজেমনির স্বরূপ বুঝতে হলে আমাদেরকে একটু সাংস্কৃতিক হেজেমনি কিভাবে এই দেশে নির্মাণ করা হয়েছে, এখানে আমাদের ফিরে যেতে হবে। এর প্রথম কারণটা হচ্ছে যে আমাদের যে ইতিহাস বই, এই ইতিহাস বর্ণনা শুরু হয়েছে মোটামুটি ব্রিটিশ আমল থেকে, এবং অধিকাংশ বই পড়ানো হয়। এমনকি দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশেও যে আমরা পড়ে এসেছি, এমনকি আমরাও যখন পড়েছি সেই 60-এর দশকে আমি স্কুলে পড়েছি, সে কত বছর আগে, আজ থেকে 50-60 বছর আগে স্কুলে পড়েছি, তখনও কিন্তু বইতে সেই ব্রিটিশ আমল থেকেই, মানে পাকিস্তানিরাও আমি বলি মূর্খ ছিল, পাকিস্তানি শাসকরাও, তারাও সেই ব্রিটিশ আমলের মধ্যে আবদ্ধ ছিল। তারাও সেই ব্রিটিশ আমলের যে মুসলমানদের লড়াই, এবং তারপরে মোহাম্মদ আলী জিন্নাহ, যেহেতু পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ, তাকে গ্লোরিফাই করতে গিয়ে, এগুলো হচ্ছে সবই ব্যক্তিকে গ্লোরিফাই করতে গিয়ে ইতিহাস নিয়ে, মানে ইতিহাসকে ভুলে যাওয়া আর কি। তো ব্যক্তি গ্লোরিফাই করতে গেলে, মোহাম্মদ আলী জিন্নাহকে গ্লোরিফাই করতে গেলে আপনাকে ব্রিটিশ আমলের মধ্যে আবদ্ধ থাকতে হবে। তার আগে তো আর মোহাম্মদ আলী জিন্নাহ নাই। তো পাকিস্তানও একই ভুল করেছে। আর আমাদের দেশে তো মনে হয়েছে 1971 সালে বাংলাদেশ আসমান থেকে আবির্ভাব হয়েছে, কারণ আসমান থেকে যদি বাংলাদেশ আবির্ভাব না হয় 1971 সালে, তাহলে শেখ মুজিবুর রহমান নামে একজন ব্যক্তিকে গ্লোরিফাই করা যাচ্ছে না। এটাই হলো আমাদের সমস্যা। অথচ বাঙালি মুসলমানের ইতিহাস যদি আমাদের খুঁজতে হয়, তাহলে আমাদেরকে তো সেই আজ থেকে 1000 বছর কিংবা তারও আগে ফিরে যেতে হবে। তো সেখানে তো আমরা কোনো শেখ মুজিবুর রহমান কিংবা কোনো মোহাম্মদ আলী জিন্নাহকে আমরা খুঁজে পাবো না। তো আমরা যতদিন না ওইখানে ফিরে যাচ্ছি, ততদিন ধরে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, এটা আমরা জানতে পারবো না। এবং আমাদের, আমি জানি না আগামী সরকার আসবে ইনশাআল্লাহ, আর তো বোধহয় 1 মাস বাকি, 1 মাস বার থেকে কিছুদিন বাকি, তাদের চিন্তা চেতনা কি হবে আমার জানা নাই। তাদের এই কালচারাল বিষয়টা তারা কতটা বুঝবেন সেটাও আমার জানা নাই। কিন্তু তারা যদি বুঝতে পারেন তাহলে দেশটা বেঁচে যাবে। তারা যদি না বুঝতে পারেন তাহলে এই যে একটা ভুল আবর্তে আমাদের বারে বারে ঘুরে বেড়াতে হবে আর কি। আমরা যদি বাংলা ল্যাঙ্গুয়েজেও ফিরে যাই, আমি যেহেতু সংস্কৃতির কথা বলবো আজকে,
রাজনৈতিক কথা আমি কম বলে সংস্কৃতি এবং লেখাপড়ার দিকেই আমি বেশি আমার আলোচনায় কথা বলবো আর কি। সংস্কৃতির দিকে যদি ফিরে যাই, তাহলে এই যে বাংলা ভাষার যে বিকাশ, এই বিকাশে স্বাধীন মুসলিম সালতানাত যেটা ছিল, সুলতানি আমল, একটা বিশাল ভূমিকা রেখেছেন। তাদের ভূমিকাকে দুর্ভাগ্যজনকভাবে কখনো সেইভাবে তাদের স্বীকৃতি দেওয়া হয় নাই। আপনাদেরকে বলি, হিন্দুদের যে ধর্মগ্রন্থ রামায়ণ, রামায়ণ প্রথম বাংলায় লেখা হয়েছে, আপনারা নাম শুনেছেন, অনেকে শুনতে পারেন, কৃত্তিবাসের রামায়ণ বলা হয় এটাকে, কৃত্তিবাস। এটা হয়েছিল সুলতানি আমলে, এবং এই কৃত্তিবাসের রামায়ণ লিখবার জন্য কৃত্তিবাসকে স্কলারশিপ দিয়েছিলেন সুলতান জালালউদ্দিন। এটা 15 শতকে। তো তাহলে 15 শতকের আগ পর্যন্ত বাংলায় হিন্দুদের ধর্মগ্রন্থ লেখা হয় নাই। একটু চিন্তা করে দেখেন ব্যাপারটা, কেন লেখা হয় নাই? কারণ তারা কিন্তু হিন্দু রাজারা ছিল তো, তাই না? যেমন সেন রাজারা ছিল, সেন রাজারা তো হিন্দু ছিল, ব্রাহ্মণ ছিল না, ক্ষত্রিয় ছিল, তারা কর্ণাটক থেকে এসেছিল, কিন্তু তারা হিন্দু রাজা ছিল। তো হিন্দু রাজারা বাংলায় তাদের ধর্মগ্রন্থ অনুবাদ কেন করে নাই? কারণ বাংলা নিষিদ্ধ ভাষা ছিল। কারণ বলা হতো যে সেই সময় যে যদি কেউ হিন্দু ধর্মীয় গ্রন্থ বাংলায় পাঠ করে, তাহলে তার কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে। এটা আইন ছিল, সেন বংশের সময় আইন ছিল এটা। কারণ বাংলাকে তারা মনে করত ম্লেচ্ছদের ভাষা, বাংলা ইতরদের ম্লেচ্ছ পক্ষী ভাষা, এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো ছিল। যে বাংলাকে তারা অপাংতেয় মনে করত। রয়্যাল কোর্টে বাংলার কোনো জায়গা ছিল না। এই যে বাংলার যে উৎকর্ষ, বাংলাকে আবার ফিরিয়ে নিয়ে আসা, এটা করে কিন্তু স্বাধীন সুলতানরা। অথচ কি দুর্ভাগ্য দেখুন, ইতিহাস বিকৃতি কিরকম হয়। সেই মুসলমানদেরকেই বাংলাকে ধ্বংস করার জন্য দায়ী করা হয়। বলা হয় যে নালন্দা ইউনিভার্সিটি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি ধ্বংস করেছিলেন, এটাই গল্প শুনবেন, এবং তারপরে বাংলা ধ্বংস হয়ে যায়। এই পর্যন্ত ইতিহাস শেষ। অথচ আমরা যে কিছু পুঁথি আমরা পেয়েছি, মানে পরবর্তী সময়ে কিছু পুঁথি নেপাল থেকে পাওয়া গেছে, সেখান থেকে ধারণা করা হয় যে সেন আমলে বাংলার উপরে এত অত্যাচার করা হয়েছে। বাংলায় তখন কারা কথা বলতো? বাংলায় কথা বলতো নর্মালি বুদ্ধিস্টরা কথা বলতো। সেনরা আসার আগে এই অঞ্চলে মূল যে ধর্মটা ছিল সেটা কিন্তু বৌদ্ধ ধর্ম ছিল, হিন্দু ধর্ম ছিল না, বৌদ্ধ ধর্ম ছিল। তো এই বৌদ্ধ যারা ভিক্ষু ছিলেন, তারা তাদের ধর্মগ্রন্থ নিয়ে তারা বাংলায়, এগুলো তৎকালীন বাংলায়, আপনারা এখনকার আধুনিক বাংলা মনে করবেন না, তৎকালীন বাংলায় তারা পুঁথি নিয়ে বেড়াতেন। তো সেনরা আসার পরে বুদ্ধিস্টদের উপরে এত অত্যাচার হয়েছে যে বুদ্ধিস্টরা তখন পালিয়ে যায়। পালিয়ে কোথায় যাবে? সবাই নেপালে গিয়ে আশ্রয় নেয়, এবং নেপালে যখন আশ্রয় নেয় তখনই তারা এই সমস্ত বইপত্র নিয়ে গেছিল নেপালে, এবং সেখান থেকে এই 19 শতকে এগুলো পাওয়া গেছে, চর্যাপদ এগুলো পাওয়া গেছে। এই সেদিনের কথা, 100 বছর আগে বা 110-15 বছর আগে, 100 বছর আগে। তো এই হচ্ছে প্রকৃত ইতিহাস। এবং নালন্দা নিয়ে যে সমস্ত গল্প, এটা ভিন্ন আলোচনা, আজকে সংক্ষেপে বলে রাখি যে সম্ভবত নালন্দা বিশ্ববিদ্যালয়ে এমনও হতে পারে যে নালন্দায় যদি আক্রমণ করে থাকেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, এক হতে পারে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে তখনকার সময়, আজ থেকে 1000 বছর আগে, সেটা হয়তো একটি সংরক্ষিত এলাকা ছিল, অনেক দুর্গের মতো মনে হয়েছিল। দুর্গের মতো মনে হওয়াতে হয়তো বা আক্রমণ করলেও করতে পারেন, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে তখন বিহারের যে হিন্দু রাজারা প্রতিরক্ষা ব্যূহ নির্মাণ করেছিলেন, সেই প্রতিরক্ষা ব্যূহ হয়তোবা বিশ্ববিদ্যালয়ের ভিতরে নির্মাণ করেছিলেন। কাজেই যখন মুসলমানরা সেটা আক্রমণ করলো, সে বিশ্ববিদ্যালয়ের পেছন থেকে হয়তো সেটাকে তারা আটকানোর চেষ্টা করছিলেন, সেই জন্যে যুদ্ধ বিগ্রহ হয়েছিল এবং নালন্দা বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় জেনে এটাকে ধ্বংস করেছিলেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, এর কোনো প্রমাণ নাই।
কিন্তু প্রচারণাটা এরকমই যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এটাকে ধ্বংস করেছিলেন।